তো আমরা মোটামুটি সবাই জানি যে ময়মনসিংহ এরিয়া খুব আগে এরকম ডাকাতি হতো, বেওয়ারিশ লাশটা সবকিছু এই ময়মনসিংহ একটা জায়গায় পাওয়া যেত, তো সবাই অনেকেই খুব ভালো করে জানেন। তো সেইখানকারই এক ভদ্রলোক আর কি, উনি এক মসজিদের মুয়াজ্জিন ছিলেন, ইসমাত আলী। তো তিনি আপনার ওই এলাকার আশেপাশের 2-3 গ্রামের খুব পরিচিত একজন মানুষ ছিলেন। তিনি লাশ ধোয়াতে পারতেন খুব সুন্দর করে, লাশের ধোয়ানো থেকে শুরু করে লাশের কাফন কাপড় পরানো পর্যন্ত, জানাজা দেওয়া পর্যন্ত, কবরস্থ করা পর্যন্ত অনেকেই তাকে নিয়ে যেত আর কি। সবাই তাকে খুব পছন্দ করত, মানুষ হিসেবে খুব ভালো একজন মানুষ। তো এবং গ্রামের বাড়িতে বিচার আচার করার জন্য মাঝে মধ্যে তাকে ডাকা হতো, ওই সালিশে বৈঠকে তাকে ডাকা হতো। তো ঘটনা ঘটে তো রাসেল ভাই অনেকদিন আগের ঘটনা, 95-96 সালে, তার বলতে আমি সালটা ঠিক মনে নাই। তো তার পরিবার থাকতো ঝিনাইদহে এবং সে থাকতো একা ময়মনসিংহে, এবং ওইখানকার একজন লোক তাকে একটি ঘর করে দেয় থাকবার জন্য, একটি রুম। তো একদিন সকালবেলা থানা থেকে কল আসে এবং তার থানা যেতে যেতে প্রায় দুপুর 2টা-3টা বেজে যায়। থানাতে কল আসে যে তাকে একটি লাশ ধোয়াতে হবে। থানায় যাওয়ার পরে তিনি যখন ওসির রুমে গেলেন, ওসি যখন বললেন যে তোমাকে এই লাশটা ধোয়াতে হবে, তো ওখান থেকে রাসেল ভাই মানে দুর্গন্ধ, মানে কটকটা দুর্গন্ধ, তখনই বুঝতে পারছেন যে লাশটার অবস্থা খুব একটা, লাশটা বাইরেই রাখা ছিল থানার বাইরে, এবং সেটা একটা বেওয়ারিশ লাশ ছিল, কোনো ক্লেইমড লাশ না আর কি। তো তার কথা হচ্ছে যে লাশের যে এত গন্ধ আমি ওই ওসি রুম থেকেই পাচ্ছি, এত দুর্গন্ধ। তো আশেপাশের লোকজনদেরকে ডাকা হলো, কিন্তু কেউ তেমন একটা সাড়া দেয়নি। তো ওইখানকার এক দারোগা, তার ওই সে যেখানে থাকে সে ওই বাড়ির, তো সে বলছে যে ওখানে তার পরিচিত একজন আছে লাশ ধোয়ায়, তো সে ওসিকে বলে তাকে নিয়ে আসে। আচ্ছা। তো যেহেতু ক্লেইমড অবস্থা নাই, পোস্টমর্টেম শেষ করার পর লাশটাকে ধোয়ানোর জন্য তাকে হস্তান্তর করা হয়। তো থানার পেছনে একটি জায়গাতে সুন্দর করে কাপড় দিয়ে লাশটাকে ধোয়ানোর জন্য তাকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়। তো চারিপাশে কাপড় লাগানোর পর সে যখন তার প্রথম প্রসিডিউরে গেল, যে কাপড় লাশটা ছিল একটা বস্তার মধ্যে, রাসেল ভাই বস্তা থেকে সরানোর পরে লাশের অবস্থা যেটা হচ্ছে একদম বিভৎস, চেহারা সুরত কিছুই বোঝা যাচ্ছে না। তো তাকে ইসলামের রীতি অনুযায়ী আপনার লাশটাকে ধোয়াতে হবে। তো পৌর কবরস্থানে কবরস্থ করাবে এরকম প্ল্যান হয়ে যায়। তো তাকে একজন অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয় লাশটাকে ধোয়ানোর জন্য, কিন্তু রাসেল ভাই সে অ্যাসিস্ট্যান্টও সামনে আসতে পারতেছে না, লাশটার এত দুর্গন্ধ, এবং সে মুখের মধ্যে কাপড় পেঁচানোর পরও লাশের দুর্গন্ধ যাচ্ছে না, এরকম অবস্থা। তো সে কোন রকম লাশের গায়ে শরীরে হাত দিয়ে গোসল করাতে যাবে, এমন সময় যখনই হাত কোনো কিছু ধরে সেসব বডি পার্টস গুলা খুলে খুলে আসতেছে, এরকম অবস্থা। সে হাত ধরতে যায়, হাত খুলে আসছে, মোটামুটি বলা যেতে পারে একটা গলিত লাশ, একদম গলিত লাশ, ওই টাচ করা যাচ্ছে না, এরকম কিছু একটা। তো লাশটাকে সে গোসল করায়, গোসল করানোর পরে লাশটার কাফনের কাপড় পরানো হয়। তো কাফনের কাপড় পরানোর পরে পায়ে গিট দেওয়া হয়, মাথায় গিট দেওয়া হয়। কিছুক্ষণ পর আর গিটটা থাকে না, গিটটা অটোমেটিক খুলে যাচ্ছে, একটা নিথর একা গিট খুলে যাচ্ছে, মাথার গিটটা। হঠাৎ করে এরকম গিট খুলে যাওয়ার তার কাছে অসম্ভবই মনে থাকে, এটা তো অসম্ভব, একটা নিথর দেহ আপনি যদি পলিথিনের মধ্যে যদি কিছু জিনিস, অল্প একটু কিছু জিনিস ঢুকানোর পর গিট দেন, সেটা দেখবেন যে নর্মালি ওই গিটের মতোই আছে। হঠাৎ করে গিটটা তার সামনে দিয়ে পুটপুট করে খুলে যাচ্ছে, আমারও গিট দেয়, আবারও খুলে। এতদিনের অভিজ্ঞতা রাসেল ভাই সব ফিকে হয়ে গেল যে আসলে গিটটা তো হলে কেন, গিটটা আমার সামনে পটপট করে খুলে যাচ্ছে কেন। তো দীর্ঘক্ষণ চেষ্টা করবার পর সে হার মেনে যায় যে এইভাবেই এখনকার লাশের দুর্গন্ধে থাকা যাচ্ছে না, এটাকে কবরস্থই করতে যাচ্ছে না, ওখানে থাকতেই পারছে না। তো ওসিকে তো দেখাতে হচ্ছে লাশটা। তো ওসি বলতেছে যে এই লাশের গিট কোথায়? তো সে বলে যে লাশের গিট আমি দিয়ে রাখতে পারতেছি না। তো ওসির মাথার মধ্যে এটা খেলা না আছে, লাশের গিট দিতে পারতেছে না, কি ধরনের কি আছে, কেন খুলবে? তো ডেড বডি আপনার পৌর কবরস্থান পর্যন্ত নেওয়ার পর ওখানে যখন লাশটাকে নামানো হয় কবরস্থানের পাশে, আগেই ওনারা ব্যবস্থা করে রাখে কবর টবর খুঁড়ে, দেখে যে স্যার রাসেল ভাই লাশের লাশের উপর থেকে কাপড় টাপড় সব খুলে একদম একাকার অবস্থা। আচ্ছা, এমনও না যে লাশ তো নিজে খুলবে না, পুরো কাপড় টাপড় খুলে একাকার অবস্থা, এবং সবকিছু খুলে পড়ে আছে, হাত পা এরকম আলাদা আলাদা হয়ে আছে। তো তাকে তো কবরস্থ করতেই হবে। তো সে মনে করেন বেঁধে, পুরো ডেড বডিটাকে বেঁধে কবরের মধ্যে নামিয়ে সবকিছু শেষ করে কবরস্থ করে দোয়া পরে মাগরিবের নামাজটা ওই কবরস্থানের মসজিদে পড়ে বাড়ির দিকে রওনা হয়।
বাড়িতে পৌঁছানোর পর রাসেল ভাই 10টা-11টা বাজে। সেদিন তার ছেলেও তার সাথে ছিল। ওই দিন তার ছেলে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে এবং সেও ঘুমাতে ঘুমাতে বলে রাত 11টা বেজে যায়। গ্রাম সাইড, ওখানে তেমন একটা মানে ইলেকট্রিসিটি নেই রাসেল ভাই। তো কুপির আলো হালকা হালকা জ্বলছে। হঠাৎ করে তার মানে সে মাত্র চোখ লেগে যায়, হঠাৎ করে তার চোখটা সে খোলে এবং সে উপরে যে সিলিং, আমরা বলি উপরে তিনি হঠাৎ করে দেখলেন, ওই দিনই রাতের বেলা দেখলেন যে একটি লাশ তার দিকে মানে উল্টো হয়ে আছে এবং কাফনের কাপড় পরিহিত একটি লাশ, এবং লাশটির উপর থেকে পানি তার উপরে ছড়ছড়ে পড়লো। ওই সময় হঠাৎ করে এত পুরা পানিতে সে ভিজে গেল। তার ছেলেটাকে নিয়ে সে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেছে এবং সেটা সিলিং এ দেখতে, সিলিং থেকে দেখতে পাচ্ছে। যে চিন্তা করা যায়, মানে আমি বলছি যারা শুনছেন তারা ভাই, আমি মানে আপনি চিন্তা করতে পারতেছেন না, আপনি হয়তো শুনতে পারছেন না, আসল ভাই আপনি দেখতে পারতেছেন না, আপনি উপরে তাকিয়ে দেখেন একটা ডেড বডি ঝুলে উপরে শুয়ে আছে এবং পানি ডেড বডি মানে ওইটার থেকে পানি ঝরঝরিয়ে আপনার শরীরে পড়লো, আপনি টিকতে পারবেন না। সে ওই সময় তার রাত্রে 12টার দিকে ওইখান থেকে তার ছেলেকে নিয়ে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর আসল ভাই উনি ওই গ্রামটা ছাড়ে এবং গ্রাম ছেড়ে সে তার ওয়াইফ যেখানে ছিল সেখানে চলে যায়। কখনো তিনি ওখানে যান নাই এরপর থেকে, এবং এরপর থেকে রাসেল ভাই কখনো তিনি এরকম ডেড বডি আর ধরেননি। রাসেল ভাই এইটা হচ্ছে মনে করেন আমি এতদিন পর্যন্ত যেসব ঘটনা বলেছি, আমি এই ঘটনাটা আমার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে আর কি। কারণ মানুষের চোখের সামনে দেখা, কারো জীবনটাকে চেঞ্জ করে দেওয়ার মতো ঘটনা আর কি। তো আশিক নামে এক ভাইয়ের ঘটনা বলবো। তিনি আপনার গ্রাম থেকে ঢাকায় আসে। ঢাকার একটি গণ্যমান্য কলেজে ভর্তি হয় 1991 সালে। তো কলেজে ভর্তি হওয়ার পর 1993 সালে তার এইচএসসি দেবার কথা। তো কলেজে ভর্তি হওয়ার পর তিনি একটি মেসে ওঠেন এবং ওই ভর্তি হওয়ার দিন তার সাথে একজনের পরিচয় হয়। তো সেই ভাইয়ের সাথে তিনি মেসে উঠে যান। তো মেসটা ঠিক কলেজ থেকে বেশি দূরে না, খুবই কাছে, বা 10 টাকা রিক্সা ভাড়া, তখনকার 10 টাকা। তো তিনি ওই লোকের সাথে ওই বিল্ডিং এ ওঠেন এবং বিল্ডিংটা আসলে ভাই 2 তলা। তো তারা থাকতো দোতলায়। তো 4টা রুম একসাথে এবং কমন রুম, একটা কমন টয়লেট একটা, এরকম আর কি। তো একটা রুমে 2 জনের থাকা খুবই মুশকিল। তো ঘটনার দিন চলে যায়। ঘটনার দিন হচ্ছে রাসেল ভাই ওই দিন মার্চ কি এপ্রিল হবে, প্রচন্ড মানে গরমের সময় আর কি, এবং ওই সময় আবার ঝড় বৃষ্টিও বেশি হচ্ছে। তো তার যে রুম, তার রুমটা হচ্ছে মানে স্কোয়ার রুম, তার বেডটা হচ্ছে জানালার পাশে, তার টেবিলটাও জানালার সাথেই লাগানো। তো টেবিলটা এমন হবে যে হাওয়া বাতাসটাও যেন পাওয়া যায়, পড়াশোনার সময় যেন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, এরকম আর কি। তো ঘটনার দিন রাসেল ভাই প্রচন্ড ঝড় হচ্ছিল। তো তিনি পড়তে বসেন, পরের দিন এক্সাম ছিল। তার যে ফ্রেন্ডটা ছিল সে আসতে পারেন নাই, ঝড়ের কারণে হয়তো কোথাও আটকে পড়েছেন। আর তার কোনো আত্মীয় নাই যে আত্মীয় বাসায় থাকবে, সে থাকেন মেসে। তো পড়তে বসছেন রাসেল ভাই এবং জানালার পাশেই পড়তে বসছে। তো বাতাস বয়ে যাচ্ছে, তার কাছে খুব ভালো লাগছে। হঠাৎ করে মানে তার আরেকটা পয়েন্ট হচ্ছে রাসেল ভাই ওই বাসা থেকে আর কি, উনি যে রুমে পড়াশোনা করতে, জানালা থেকে 60 থেকে 70 গজ সামনে একটি কবরস্থান আছে। আচ্ছা, সেই কবরস্থানে 4টা কবর দেওয়া। তো ওনার ভাষ্য মতে যে ওনারা সবসময় কবরস্থানের পাশ দিয়ে চলাফেরা করেন, অলওয়েজ সবাই, ওই বিল্ডিং এর সবাই। আরেকটা ছোট্ট রাস্তা আছে পেছন দিক দিয়ে, ছোট একটা গেট আছে, কিন্তু ওটা ঘুরে আসতে হয়। ওই কবরস্থানের প্রথম কবরটা হচ্ছে মরহুম আজগর আলী। আমি সনটা বলে দিই, জন্ম হচ্ছে 1916 আর মৃত্যু 1983। আর একজনের হচ্ছে লালচান বিবি, ওনার জন্ম হচ্ছে 1927 এবং মৃত্যু হচ্ছে 1990। এবং আর 2টো কবর আছে, এই 2টো কবর কার এরকম কোনো নাম মেনশন করা নাই। 4টা কবর টোটাল। তো ওই দিন রাতে রাসেল ভাই ওনার পড়তে পড়তে বেখেয়ালি মন ওই কবরস্থানের দিকে চোখ পড়ে। চোখ পড়ার পর উনি দেখেন হঠাৎ করে চোখের পলকে ওই কবরস্থানের 4 কোণায় 4 জন মানুষ দাঁড়ানো, কোণায় কোণায়। এবং ওনার চোখ একদম সবার আগে পড়ে হচ্ছে একটা মানুষ যে কান্না করছে হুড়মুড় করে, এবং কান্নার আওয়াজটা তার কানে ভেসে আসছে। তিনি সাথে সাথে জানালা লাগিয়ে দেন এবং সারা রাত ঝমঝম করে বৃষ্টি পড়ে, কিন্তু সে সজাগ থাকে। পরের দিন সে এক্সামটা দিতে পারেনি এবং পরের দিন তার ফ্রেন্ডও আসলো না। সে কলেজ থেকে এসে আবারও সেই জানালা বন্ধ করে দিল। কিন্তু রাসেল ভাই পরের দিন এতই গরম পড়ে যে জানালা খুলে তাকে পড়াশোনা করতে হয়। তিনি রাত্রেবেলা ঠিক একইভাবে রাত 9টা 10টার দিকে পড়তে বসে। পড়তে পড়তে একটা সময় ঘেমে চলে আসে এবং
তার কাছে মনে হয় না তাকাই কি পড়ার অবস্থায় তার কাছে এরকম মনে থাকে ধূর তাকাই কি হবে, কিছু হবে নাই, হয়তো কোনো লোকজন জিয়ারত করতে আসছে কবরস্থান, এটা কোনো ব্যাপার না। কিন্তু তার মনে কোয়েশ্চেন থেকেই যায়, রাত 12টা, 4 জন মানুষ সাদা কাপড় পরা কিসের জিয়ারত করতে আসছে। সে আবারও চোখ পড়ে তার কবরস্থানের দিকে। প্রথমে কিছু হয় নাই, কিন্তু হঠাৎ করে তার চোখ পড়ে যে হঠাৎ করে তার চোখের মধ্যে চলে আসে যে পুরো কবরস্থানটা রাসেল ভাই সাদা কাপড় দিয়ে ঢাকা। সে এক ফাঁকে সাহস করে সে নিচে নামে কবরস্থানের দিকে এগোতেই দেখে যে আর কোনো কিছু নাই। সে ফিরে আবার তার রুমের দিকে ব্যাক করতে আসে, এমন সময় একটা ডাক আসে, আশিক। ওই পুরো জায়গায় তার নাম যে আশিক কেউ জানতো না, তার পুরো নাম হচ্ছে তৈয়বুর রহমান। আশিক নামে তাকে কেউই জানতো না, তৈয়ব নামে অনেকে ডাকতো, কিন্তু সবাইও যে তার পরিচিত তা না, কয়েকদিন ধরেই আর আসছে। সে এক দৌড়ে রুমে চলে যায় এবং রুমের দরজা জানালা সব বন্ধ করে সে শুয়ে থাকে গরমের ভেতরে। পরের দিন সকালবেলা তার ফ্রেন্ড আসে, তার ফ্রেন্ডকে সবকিছু তিনি বলেন যে এই 2 দিনে তিনি কি দেখেছেন, প্রথম দিন ঝড়ের থেকে পরের দিন পর্যন্ত। তো ফ্রেন্ড বলে দেখো ব্যাপারটা তো অনেক ইন্টারেস্টেড, আমি খুব ইন্টারেস্টেড, আজকে রাতে দেখবো কি হয়। ওই দিন রাতের বেলা রাসেল ভাই তারা জানালা খুলে একদম ফজরের নামাজে রাত পর্যন্ত বসেছিল, কিন্তু কিচ্ছু দেখলো না, কিছু দেখতে পায়নি। তো অ্যাজ ইউজুয়াল 10 থেকে 12 দিন এভাবেই কেটে যায়, কিন্তু তার এই মনের অজান্তে কবরস্থানের দিকে চোখ এখনো যায় না। 12 দিন পর রাসেল ভাই তার ফ্রেন্ড তার পাশে ঘুমোচ্ছিল। ওই দিন রাতের বেলা পড়ার ফাঁকে তার অবচেতন মন আবারও ঠিক কবরস্থানের দিকে চোখ পড়ে, এবং চোখ পড়তেই তিনি দেখেন, কিছুক্ষণ ওয়েট করবার পরে দেখলো যে কবরস্থানে সেই আগের মতো 4টা মানুষ 4 কোনায় দাঁড়িয়ে আছে। এবং ওই কবরস্থানের রাস্তা, যে রাস্তা ধরে তো কবরস্থান মানে কি ওই বাসায় আসে, সেই রাস্তা ধরে পাশে একটা ডোবাও আছে, সেই রাস্তা ধরে আস্তে আস্তে করে 10 থেকে 12 জন লোক একটা লাশের খাটিয়া নিয়ে কবরস্থানের দিকে এগোচ্ছে। এগোতে এগোতে ওই কবরস্থানে ঢুকতে ছোট্ট একটা গেট পড়ে, ছোট্ট, খুবই ছোট্ট। ওইটা চাইলে আপনি পা দিয়ে লাফ দিয়ে পা দিয়ে ক্রস করে যেতে পারেন, কিন্তু ওইটার ভিতর দিয়ে একদম অনায়াসে ঢুকে যাচ্ছে কবরস্থানের ভেতরে। এবং কবরস্থানের ভেতরে ঢোকার পর সে তার মনের মধ্যে বলে, আমি এতটাই সাহস নিয়ে চেষ্টা করলাম যা আছে সব সামনে দেখবো আজকে। সে নিচে দৌড়ে যায় এবং এক কোনায় লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে কি ঘটতে থাকে আসলে, অ্যাকচুয়ালি আমি দেখবো আজকে। এবং সে পৌঁছানোর পর কিন্তু কোনো কিছু ভ্যানিশ হয়ে যায়নি, রাসেল ভাই সব চলছিল। সে দেখে যে লাশের খাটি আছে কিন্তু কোনো লাশ নাই। আশেপাশের লোকজন দাঁড়ানো, একজন কবরও খুঁজছে, কবর খোঁড়ার শব্দও পাচ্ছে, মাটি উপর উঠতেছে। সে বলে যে তার মনে মনে ওখানে ভয়ও কাজ করতেছে, আসলে কি হচ্ছে এই আজব জিনিসটা দেখারও ইন্টারেস্ট শেষ করতে যাচ্ছিল না। হঠাৎ করে সে দেখে ওই বাড়ি থেকে তারই ফ্রেন্ড আস্তে আস্তে হেঁটে হেঁটে কবরস্থানের দিকে আসছে। ওই ফ্রেন্ডটা চারিপাশ সারা শরীরে কাফনের কাপড় জড়ানো, এবং ফ্রেন্ড এমন হেঁটে আসছে এমন ভাবে হেঁটে আসছে মনে হচ্ছে একটা রোবট হেঁটে আসছে, এবং সে কারো কোনো কথা শুনছে না, এরকম একটা। সে দাগ দেওয়ার কোনো কিছু চিন্তা করে না, কারণ ফ্রেন্ডটা ল্যাম্প পোস্টের আলোতে যতটুকু দেখা যায়, ফ্রেন্ডটা আস্তে আস্তে এগোতে এগোতে সেই কবরস্থানের ভিতরে ঢুকছে, এবং সে এত জোরে চিৎকার করছে যে বাঁচাও আমাকে বাঁচাও। এটা বলতে বলতে সে যে সেন্সলেস হয়ে যায়, এরপর তার কিচ্ছু মনে নাই। আসলে পরের সকালবেলা তার ঘুম ভাঙে এবং তাকে ওইখানে সবাই শোয়া অবস্থায় পায়। সকালবেলা তাকে রুমে নিয়ে যাওয়া হয়, নর্মাল করা হয়। তার ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তার ফ্রেন্ডকে সে সবকিছু বলে রাতের বেলার ঘটনা, যে আমি তোকে দেখছি। বলে ধুর বেটা বাদ দে, এগুলি তোর ভুল ধারণা, কোনো কিচ্ছু না, তুই এগুলি বিশ্বাস করিস না, এগুলি জাস্ট মনের ভুল বলে ভুলে যা। সেদিন রাসেল ভাই আপনার জুম্মা ছিল, তো সে ফ্রেন্ডের কথা শুনে তারপরেও তার মন মানতে থাকে না। একটা সময় গোসল করে জুম্মার নামাজ পড়তে বের হবে রাসেল ভাই। সে বলে যে আমি সামনের রাস্তা দিয়ে যাবো না, কবরস্থানের সামনে দিয়ে যাবো না, আমি পিছন দিক দিয়ে যাবো। সেই পিছন দিক দিয়ে ঘুরে যে মেইন রাস্তা ক্রস করে মসজিদের দিকে যাবে। তো তার ফ্রেন্ডটা তার থেকে 2 থেকে 3 কদম এগিয়েছিল। তো সে তার ফ্রেন্ডকে ডাক দিতে যায়, এবং ওর সময় একটা ট্রাক এসে তার ফ্রেন্ডকে এত জোরে ধাক্কা দেয়, প্রায় 200 থেকে 300 ফিট দূরে সামনে তার ফ্রেন্ডটাকে ছিটকে গিয়ে পড়ে। আশেপাশের লোকজন জমে যায় এবং সে খুব অবাক হয়ে এক পলকে তাকায় থাকে, আমি কি দেখলাম, আমার সামনে আমার ফ্রেন্ডটা একদম ট্রাক বাড়ি, আপনার সামনে আপনার একটা ফ্রেন্ড যদি এরকম অবস্থা দেখতে পান, আপনি তো দৌড়ে যাবেন, ভেঙে পড়বেন, আপনি দৌড়ে যান। উনি দৌড়ে গেল, আশেপাশের লোকজনকে ভিড় ঠেলে সে সামনে গিয়ে দেখলো যে পুরো বডিটা থেতলে আছে। এবং এই ফ্রেন্ডকেই তো সে দেখেছে, এই ফ্রেন্ড গতকালকে দেখেছে সে কাফনের কাপড় পরে কবরস্থানের দিকে করছে।
এবং সেই ফ্রেন্ডকে দেখার পরের দিন সে সত্যিই কাফনের কাপড় পরে কবরে গেল। আপনার এই ফের থাতলানো অবস্থায় অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়ার পর, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানকার ডক্টর মানে উনি তো জানে আগেই মারা গেছে, কারণ আপনার ব্রেন টেন নাকি রাস্তার মধ্যে বের হয়েছিল একদম। তো রাসেল ভাই এইটা ওনার মানে তার আগের দিন রাতের চাক্ষুষ যে জিনিসটা দেখলো, পরের দিন সকালবেলা তার ফ্রেন্ডকে ঠিক একইভাবে এবং অনেক কিছুরই ব্যাখ্যা নাই। কেন কবরের কর্নারে কর্নারে লোকগুলো দাঁড়িয়েছিল, কেন পুরো কবরস্থানটা কাপড় দিয়ে ঢাকা ছিল, কোনো ব্যাখ্যা নেই রাসেল। আমি অনেকদিন ধরে ভাবছি যে আপনাদের সাথে কিছু শেয়ার করব করে। এর মধ্যে একবার আমি আপনাকে একটা ভয়েস মেইলও করেছিলাম, অ্যাড্রেসও ঠিক ছিল, সব ছিল। আমি 2-3 বার ট্রাই করেও আমি পাঠাইতে পারি নাই আপনাদেরকে ঘটনাগুলো। তো রিসেন্টলি একটা ঘটনা আমার সাথে আবার ঘটে গেল, তো আর পারলাম না শেয়ার না করে। অ্যাকচুয়ালি আমি শেয়ার করতে চাচ্ছিলাম অনেক কিছুই, কিন্তু হচ্ছিল না। বাই দ্য ওয়ে, যে ঘটনাটা ঘটছে আমি সেটা বলি। এটা হচ্ছে আমার একটা বাইক আছে, বাইকটা আমি করাই হচ্ছে মিরপুরে আপনার পত্রিকার মোড়ে, ওখানে একটা বাইকের গ্যারেজ আছে যেখানে আমি নিয়মিত আমার বাইকটাকে দেখাই। তো ঘটনাটা এক রাতে থার্সডে নাইট, লাস্ট উইকের থার্সডে নাইট, আমি বাইকটা ঠিক করতে করতে আমাদের অনেক দেরি হয়ে যায় বলতে রাত 1:20-22 মিনিট এমন আমি বাইক স্টার্ট করি, ওখান থেকে রওনা দিই। আমার কানে ছিল হেডফোন, আমি হেলমেট পরা, মাস্ক পরা, হাতে গ্লাভস পরা, বাইক চালাচ্ছি, গান বাজছে আমার হেডফোনে, একটা ডিজে সং বাজছিল। আমি এর মধ্যে মিরপুর ক্রস করে যখন কালশি রোডে ঢুকলাম, যে ওখানে একটা পেট্রোল পাম্প আছে, যে পেট্রোল পাম্পটা এখন আর সোজা যাওয়া যায় না, ইউ মাস্ট বি হ্যাভ টু টেক রাইট। তো ওদিক দিয়ে রাইট নিয়ে যে রাস্তাটা নতুন, এই রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে গেলে একটা কালভার্ট আছে। তো কালভার্টটা আমি ক্রস করতেই আমার বাইকটা সাডেনলি একদম টোটালি অফ হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি ঘটনাটা বলছি, বাট আমার শরীরে পশম এখনো দাঁড়িয়ে যাচ্ছে, যে আই ওয়াজ রিয়েলি শকড। যদিও আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর মধ্যে আছি অলরেডি, অ্যান্ড আমি ফেস করি। এখন আমি এই যে ভয়েস রেকর্ড করছি, আমার সামনে একটা কাক এসে, সে আপনি শুনতেই পাচ্ছেন, কাকটিও মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে সে সাইনিং সামথিং। দেখেন, সে এখন ডাকটা চেঞ্জ করে দিয়েছে, যদি আপনি শুনতে পাচ্ছেন। বাই দ্য ওয়ে, আমি ঘটনায় চলে যাই আবার। আমার গাড়িটা সাডেনলি বাইকটা একদম টোটালি অফ হয়ে গেল। আমি বাইকটা স্পিড ছিল তখন 60-70 এমন ছিল, কানে গান বাজছে। তো হঠাৎ আমার বাইকটা টোটালি অফ হয়ে গেল, মিনস ইঞ্জিন অফ, লাইটস অফ, এভরিথিং। আমি বাইকটা ক্লাসটা ধরে বাইকটাকে স্লো করলাম, স্লো করে আস্তে করে আমি সামনে গিয়ে সাইড করলাম। ওখানে আবার কিছু বাসও দাঁড়িয়ে থাকে লেফট সাইডে, একদম তখন বাজে হচ্ছে প্রায় 1:43 এমন, আই থিঙ্ক, যদিও সঠিকভাবে সময়টা বলতে পারছি না, বাট 1:30টার পরে। তো কাকটা আমাকে বলতে দিচ্ছে না, যদি আপনি শুনতে পাচ্ছেন কিনা জানি না। আচ্ছা, লেটস কন্টিনিউ। তো বাইকটা আমি পার্ক করে, আমি কোনো গিয়ার টিয়ার চেঞ্জ করিনি, জাস্ট ক্লাস ধরা আছি। এর মধ্যে আমি ক্লাসটা ছেড়ে বাইকটা যখন ফুললি স্টপ হয়ে গেল, স্টপ করার পর ব্রেক করার পরে আমি স্ট্যান্ড করি। স্ট্যান্ড করার পরে আমি বলি, আগে চাবিটা যেহেতু অনই ছিল, তো আমি চাবিটা আগে অফ করবো, রাইট, এন্ড দেন আই উইল টার্ন ইট ব্যাক এগেন। তো এই থিং করে আমি চাবিটা অফ করতে গেছি। চাবিটা অফ করতে গিয়ে দেখি যে চাবিটা অলরেডি অফ। আশা করি আপনি বুঝতে পারছেন, বাইকটা অলরেডি চাবিটা কেউ ঘুরিয়ে দিয়ে বন্ধ করে দিয়েছে। আমি তৎক্ষণিক একদম খুব শক্ট হয়ে গিয়ে আমি পিছনের দিকে তাকাচ্ছি মিরর দিয়ে, যে কিছু দেখা যাচ্ছে কিনা। যদিও আমার কিছু এক্সপিরিয়েন্স আছে এইসব ব্যাপারে। তো দেখলাম পেছনে কেউ নেই, অনেক দূরে বাসের সাথে একটা লোক দাঁড়ানো। তো আমি সামনে দেখলাম, তো দেখার পরে আমি সাথে সাথে আমার গানটা আমি বন্ধ করে দিলাম। সর্বপ্রথম যে কাজটা আমি করলাম, গানটা আমি বন্ধ করে দিয়ে হেলমেটটা খুলে, মাস্ক খুলে আমি এবার গিয়ারটা চেক করলাম, যেহেতু আমি কোনো গিয়ার নিউট্রাল করিনি। হ্যাঁ, তো
তো আমি গিয়ারটা নিউট্রাল করতে গিয়ে দেখি আমার সমস্ত গিয়ার পেছনে, যদিও আমার মনে হয় জানি না আমি নিউট্রাল করেছিলাম কিনা, তখন দেখলাম আমার সমস্ত গিয়ার 4টা গিয়ারই পেছনে পড়ে আছে। গাড়িটা নিউট্রাল করলাম, নিউট্রাল করে আমি আয়াতুল কুরসি পরে আমার শরীরে ফু দিয়ে গান বন্ধ করে দিয়ে হেডফোন খুলে ফেললাম, খুলে মোবাইল টোবাইল রেখে চাবিটা দিলাম, দেওয়ার সাথে সাথে লাইট টাইট সব অন হয়ে গেল। কিক দিলাম, কিক দেওয়ার সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে গেল। স্টার্ট হয়ে আমি সারা রাস্তায় দোয়া পড়তে পড়তে বাসায় আসলাম। বাসায় এসে আমার মিসেসের সাথে আমি ব্যাপারটা শেয়ার করলাম যে আমার একটা, তো এই ছিল আমার রিসেন্টলি যে ঘটনাটা আমার লাইফে ঘটছে। আমার জীবনে এমন ঘটনা ঘটছে 2010 আমি দোহা কাতারে যাই একটা কোম্পানিতে, ওখান থেকেই আর কি আমি পজিটিভ হই কিনা জানি না। তো স্টোরিটা অ্যাকচুয়ালি আমার বাসা রিলেটেড, এন্ড আমাদের বাসাটার ফার্স্ট আমার ডিসক্রিপশনটা দিতে হবে যে আমাদের বাসাটার কি 4টা বেড আর একটা ড্রয়িং। তো যে 4টা বেড আছে তার মধ্যে একটা আর কি এক বাসার একেবারেই কর্নার সাইডে। তো ওই কর্নার সাইডে যে বেডটা, সেই বেড অ্যাকচুয়ালি আমাদের যেহেতু প্রয়োজনের চাইতে বেশি রুম আছে, তো ওই বেডটা আর কি কেউ প্রয়োজন ছাড়া ইউজ করে না। তো 2013 এর ঘটনা। তো তখন আর কি আমি কোরআন শরীফ এভরি রমজান মান্থে আমার খতম দেওয়া হয় প্রতি বছরই। তো সেই বছর এরকম 26 or 27th রোজায় আমি আর কি কোরআন শরীফ পড়তেছিলাম। তো কোরআন শরীফ পড়তে পড়তে আমার রিডিং রুমটা আর কি লাইটের প্রবলেম করতেছে দেখে আমি আর কি ওই রুমটায় গেছি কোরআন শরীফটা নিয়ে, যে কোরআন শরীফ আমি পড়বো। তো পড়তেছি, ইউজুয়ালি পড়তেছি। তো কোরআন শরীফ পড়তে পড়তে একটা মোমেন্ট আমার মনে হলো যে আমার পিছে যে থাই গ্লাসটা আছে, মানে বারান্দার সাথে জয়েন্ট একটা বা একটা উইন্ডো আছে, সেই উইন্ডোটার যে থাই গ্লাসটা সেটা আর কি নক হচ্ছে। মানে আছে না যেরকম নক যে 2 seconds or 3 seconds পর পর একটা নির্দিষ্ট কম্পোজিশনের নক হচ্ছে। তো নকটা আর কি এট ফার্স্ট আমি ইগনোর করে যাই যে ওকে ইটস নাথিং, ইট মাইট বি আ কলাপস অফ মাই ইয়ার্স। বাট আফটার সাম মোমেন্টস নকের মানে নকটা থেকে আঁচড়ে মানে পরিণত হয়, যে মানে আছে না যে থাই গ্লাসে যদি কেউ নক দিয়ে আঁচড় দেয় খুব জোরে জোরে, যে মানে সেরকম আঁচড়ের আওয়াজ আসতেছে, এন্ড সেটাও মানে কন্টিনিউয়াসলি হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর পর। তো একটা টাইম সেটা আমাকে খুবই ফ্রেড আপ করে দেয় যে হোয়াটস গোয়িং অন। দেন আমি আর কি বারান্দাটা গেটটা যায় খুলি, খুলে আর কি মানে দেখার জন্যই যে কি হচ্ছে আর কি, যে কেউ মজা করতেছে কিনা অর সামথিং লাইক দ্যাট। তো যখন আমি বারান্দার গেটটা খুললাম দেখলাম যে একটা ফ্ল্যাশ, গ্রিন লাইটের একটা ফ্ল্যাশ কিনা সেকেন্ড আমার চোখের সামনে থেকে পাস হয়ে গেল। তো এট ফার্স্ট আমি মনে করছিলাম যে ইট মাইট বি আ কলাপস অফ মাই আইস অর সামথিং লাইক দ্যাট। সো আমি এটা ইগনোর করি এন্ড কাউকে বলি না। তো তার কিছুদিন পরের ঘটনা, মানে আমার আপু একদিন বেসিনে আর কি হাত ধুচ্ছে। তো ওই রুমটার কি ওই বেসিনে ওখান থেকে দেখা যায়। তো সে কেন জানি মানে একটা তার মনে হয়েছে যে ওই বারান্দায় কেউ হাঁটাহাঁটি করতেছে। তো সে ওই রুমটায় তাকাইছে, ওই বারান্দাটা আর কি ওই রুমটা থেকে দেখা যায়। তো বারান্দায় তাকাইছে, তাকানোর পর সে দেখতেছে যে সেও আর কি সেম জিনিসটা দেখছে যে একটা গ্রিন ফ্ল্যাশ। সেটা কি পরে বলছে, সেও আর কি তখন শেয়ার করে নেয়। তো এরকম বিভিন্ন টাইমে আমার আব্বু, আমার আম্মু বা আমার ফ্যামিলি মেম্বার্স, আদার ফ্যামিলি মেম্বার্স অর ইভেন আমাদের কাজের বুয়ারা পর্যন্ত সেই রুমটা আর কি বিভিন্ন সময় বিভিন্ন ইনসিডেন্ট ফলো করছে। শুধু এই রুমটা নেই, ইনফ্যাক্ট বারান্দাটাও বিভিন্ন আর কি প্যারানরমাল মুভমেন্টস আর কি ফিল করা যেত। তো যেটা মেইন যখন ঘটনাটা শুরু হয় সেটা হলো আমার আম্মুর সাথে। তো 2014 এর লাস্টের দিকে, না সরি 2015 অ্যাকচুয়ালি লাস্টের দিকে আর লাস্টের কিছুটা আগে, মাঝামাঝি যে আগস্ট সেপ্টেম্বর। তো তখন আর কি একটা টিপিক্যাল রাতে আব্বু তার রুমে ঘুমায় আছে। তো হঠাৎ আম্মুর আর কি ঘুমটা ভেঙে যায়, রাত তখন ডিপ রাত মোটামুটি। তো তখন আর কি ঘুমটা ভেঙে যাওয়ার পর আমার আম্মু কেন জানি মানে বারান্দার দিক তাকায়। তো তারটাও আর কি ওই গ্লাস থ্রু বারান্দাটা দেখা যায়। তো সে বারান্দার দিক তাকানোর পর তেমন কিছু লক্ষ্য করে না, বাট তার কানে নকের আওয়াজ, মানে নক করতেছে কেউ বারান্দা, এরকম আওয়াজ আসতে থাকে। একটা মোমেন্টে যা সেম যেমন আমারটা হয়েছিল যে নকের পর আঁচড়, তো সেরকম আঁচড়ের আওয়াজ আসতে থাকে, যে কেউ একজন নেলস দিয়ে খুব জোরে জোরে আঁচড় কাটতেছে তাই গ্লাসটা। তো সে মানে কিছুটা বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে সে এড়ায় যেতে চায় ব্যাপারটা। কিছুক্ষণ পর পর মানে এরকম হচ্ছে তো একটা টাইম সে ফিরা তাকায় যে আসলে বারান্দাটায় কি। তো যখন সে আর কি থাই গ্লাসটা খোলা আর কি বারান্দাটায়
শুয়ে থাকে, সে দেখে যে একটা গ্রিন লাইট ফ্ল্যাশ, যেটা আর কি আমি দেখছি, আমার আপু দেখছেন, আদার্স অনেকেই দেখছি, আমরা ফ্যামিলি মেম্বার্স। সে সেরকম একটা লাইট ফ্ল্যাশ যেতে দেখে, তো সেও সেম মনে করে যে এটা হয়তো তার কলাপস অফ আইস, দেন সে এড়ায় যায়। তো সে ঘুমানোর ট্রাই করে, তো ঘুম আসতেছে না, তো ঘুম আসতেছে না একটা টাইম সে আর কি আবার ওই জানালাটার দিক, তার বারবার কেন জানি মনে হচ্ছে যে মানে সামথিং ইজ দেয়ার, সো সে আবার ওই বারান্দাটার দিক তাকায় and দেখে যে একটা কালো কিছু একটা, মানে খুবই পিচ্ছিল টাইপ, যে আছে না যে অয়েলি, যে কালো যে সুর বলা হয়, যে খুব অয়েলি থাকে, সেই টাইপ কিছু একটা, মানে লাইটের মতো থাই গ্লাসটা ভেদ করে ভিতরে ঢুকা যায় বেডের নিচে চলে যায়। আম্মু বুঝে বেডটা শোয়া, সে বেডের নিচে ঢুকে যায়। তো বেডের নিচে ঢুকে যাওয়ার পর সে খুব ভয় পায়, মানে তারপর সে এটাকেও ইগনোর করার ট্রাই করে। ইনফ্যাক্ট সে ওয়াজ মাচ ব্রেভার ইন দিস ইনসিডেন্ট, তো সে এটাকেও ইগনোর করার ট্রাই করে। সো ইগনোর সে হয়তো করেই ফেলতো যদি এটা না হতো যে সে যখন তার চোখ অফ করে মানে ঘুমানো ট্রাই করতেছে, সে ফিল করে যে তার পেটে কিছু একটা মানে পেইন ফিল হচ্ছে তার। তো সে আর কি পেইন ফিল হচ্ছে, যেন পেটে কি হচ্ছে এটা দেখার জন্য সে তাকে দেখে যে ওই কালো জিনিসটা ফানেল টাইপ কিছু একটা দিয়ে তার পেটের মানে সাইড থেকে, কোমরের সাইডটা থেকে ব্লাড চুষে নিচ্ছে, মানে ব্লাড খাওয়ার ট্রাই করতেছে। এন্ড সেটা দেখে সে অ্যাকচুয়ালি গন আউট অফ হার কন্ট্রোল এন্ড সে আব্বুকে ডাকার ট্রাই করে, বাট সে তার মধ্যে সে আব্বুকে ডাকছে, বাট আব্বু অ্যাকচুয়ালি যতটুকু বলছে যে আব্বু কিছুই শুনতে পায় না। তো শুনতে যখন পায় না, তো সে আর কি অ্যাট লাস্ট দোয়া পাওয়া শুরু করেন, জিনিসটাকে জড়ায় ধরার ট্রাই করে, বাট জিনিসটা খুবই অয়েলি ছিল, যেটা ফার্স্টে বলছি। তো জিনিসটা আর কি ওয়েন্ট থ্রু হার হ্যান্ডস এন্ড সেটা আবার বেডের নিচে ঢুকে যায়। তো যখন সেটা বেডের নিচে ঢুকে যায়, তখন সে খুব জোরে শাউট করে এন্ড সেই শাউটে আব্বুর ঘুম ভাঙা যায়, আমার ঘুম ভাঙা যায়, আমি তার রুমে আসি। তো আর কি সে আব্বুকে, ইনফ্যাক্ট তার যখন আব্বুর ঘুম ভেঙে যায়, তখনও সে বলতেছিল যে আব্বুকে যে বাঁচাও, আমার ব্লাড নিয়ে যাচ্ছে, বা আমার ব্লাড নিয়ে যাচ্ছে, সামথিং লাইক দ্যাট। তো এটার পর কিছুদিন পর তার আস্তে আস্তে ব্লাড কমে যাওয়া শুরু করে, মানে শরীরে আননোনলি ব্লাড কমে যাওয়া শুরু করে, আনটিপিক্যালি ব্লাডিং হইতে থাকে তার। তো সেটার জন্য অনেক ডক্টরস দেখানো হয়, অনেক থেরাপি নেওয়া হয়। at the moment তার হিমোগ্লোবিনের অ্যামাউন্টটা 14 থেকে 6 নেমে যায়, এন্ড এই জন্য তার ইনফ্যাক্ট 9 to 10 bags ইভেন ব্লাড দেওয়া হয় তার শরীরে, বাট নাথিং ওয়াজ হ্যাপেনিং। এন্ড একটা টাইম যেটা হয় যে মানে আমরা সব ছাইড়াই দিই যে এটাকে নর্মালি নিই যে এটা হয়তো হবেই আমাদের সাথে, এন্ড আম্মু খুবই সিক হয়ে যায়। তো তখন আমাদের বাসায় একটা কাজের বুয়া আর কি, সে বলে যে নদীর ওপার, যেটা আর কি কেরানীগঞ্জের সাইডে একজন হুজুর আছেন। হুজুর বলতে তিনি মানে এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করেন, তিনি আর কি এই প্রবলেমটা হচ্ছে সলভ করতে পারবেন। তো যখন আর কি এই প্যারানর্মাল, জি আপনি কিছু বলতে যাচ্ছেন মনে হয়। জি হ্যাঁ, মানে আপনি যিনি গল্প বলছেন তার বাবা। হ্যাঁ, আমি হলাম শরীফুন্নূরের আব্বা। তো যেটা বলতেছিল আর কি, এটা হলো যে ওই কেরানীগঞ্জ, উনি হলো একজন দরবার, শশীনের দরবারের একজন ভক্ত। তো উনি যা কিছুই করেন কোরআন দিয়ে করেন। তা আমরা ওখানে যাওয়ার পরে ওখানে উনি আমাদেরকে, আমার ওয়াইফকে একটা হাতে একটা পাথরের মতো দিল। দেওয়ার পরে ওইটা দিয়ে পরীক্ষা করে বললো যে আসলে তো আপনার অনেক ক্ষতি আছে, বা আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক যাকে বলে আর কি, এরকম একটা কিছু আছে। তাই উনি অনেক ইটি দিল, তদবির দিল যাকে বলে, কোরআন থেকে কিছু তাবিজ, কিছু কবচ এগুলো দিল, পানি দিল, লেখা দিল, খেতে বললো, খাটার পর হলো। তো হঠাৎ করে লাস্ট কিছুদিন আগে 2016 সপ্তাহ ফেব্রুয়ারির মাঝামাঝি ওনাকে আমার বাসায় আনা হলো যে ভাই আপনি একটু আমার বাসাটা চেক করেন, যে আমরা তো রাত্রে এখন এরকম ভয় পাই, এবং আপনার বোন রাত্রে ঘুমাতে পারে না, সে অনেক কিছু দেখে, বিকট কিছু দেখে যে তারা এসে কালো কিছু দাঁড়াই রয়েছে, বা সে হাঁটতে গেলে একা যদি বাসায় থাকে বা কিছু করে, তখন হাঁটতে গেলে পিছনে মনে হয় কে জানি হাঁটতেছে, মানে শব্দ করতেছে, তাকাই দেখে কিছু না পিছনে, এরকম হয়। তারপরে ওনাকে নিয়ে আসার পরে উনি বাসায় আসলো। আসার পরে উনি ওই আমাদের ওই যে রুমটায় আমার ছেলে থাকে ওই রুমটায় ঢুকলো। ঢোকার পরে ওইটা হাতে নেওয়ার পরে আমার হাতে দিল। দেওয়ার পরে
আমি দেখি যে এটা এত তাপ হয়ে গেছে, মানে যে মনে হয় যে এই মুহূর্তে আগুনের মানে জ্বলন্ত আগুনের দিয়ে উঠেছে, আমার হাত মনে হয় যে ঠোসা পড়ে যাবে। এরপর বারান্দায় গেল, একই অবস্থা। পরে আমাদের যে বেডরুমটা ওটায় গেল, একই অবস্থা। আমাদের বাথরুমটা দেখলো, একই পরিস্থিতি। তার সামনে যে 2টা রুম আছে, আমার মেয়ে থাকে, 2টা মেয়ে, আর যেটা আমাদের গেস্ট রুম বা ডাইনিং স্পেসের 50%, যে গেটটা আমরা বাসার ভিতরে প্রবেশ করি, এর সামনের সাইডটা দেখা যায় কিছুই নেই। এরপরে উনি দেখার পরে উনি বলল যে ভাই, আপনার বাসা তো 7টা জিন পরি আছে, যেটা একটা সবচেয়ে বেশি বদমেজাজি, বেশি খারাপ, সেটা হলো আমার বোনের সাথে আছে, এবং এটাই আমার বোনকে বেশি ডিস্টার্ব করে এবং তার যে শারীরিক সমস্যাগুলো এটাই ঘটাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এটা এরপর বলো। তারপরে কি করলেন তো আপনারা? যখন এটা আর কি বললো, তো তখন আর কি আমরা এটার সলভেন্সটা ছিলাম যে হোয়াট ক্যান ইউ ডু নাও, যেহেতু একটা ক্ষতি হয়ে গেছে। সেটাও মেনশন করলো যে ইটস ব্ল্যাক ম্যাজিক, ইটস রেজাল্ট অফ ব্ল্যাক ম্যাজিক, এন্ড যে 7টা জিন আছে সেগুলো চালান দেওয়া হয়েছে, জিন চালান যেটাকে বলে, চালান দেওয়া হয়েছে। তো এখন 7টা জিন, সে বললো যে একেবারে 7টা জিনকে আর কি কোনো মতে আর কি ইরেজ করা পসিবল না, যে মানে যেটা সবচেয়ে বদমেজাজি সেটাকে যদি কোনো মতে ইরেজ করা যায়, দেন ইটস পসিবল টু সিক ইট আউট অফ দ্য প্রসিডিংস। তো প্রথমে সে আর কি আম্মুর যে প্রবলেমটা, ব্লাড কমে যাইতেছে, তো সেই প্রবলেমটার জন্য আর কি আম্মুকে প্রথমে পানি দিল, একটা পড়া পানি। তো সেটা আম্মু নিতেছিল, আস্তে আস্তে ব্লাডটা আর কি, ব্লাডের যে প্রবলেমটা সেটা আস্তে আস্তে সলভ হইতেছিল। দেন সে বললো যে একটা শাওয়ার দিতে হবে আম্মুকে, মানে যেটাকে আর কি এই লাইনে গোসল দেওয়া বলা হয়। তো সেই গোসলটা দেওয়া হবে কখন, একটা মাগরিবের পরে, একটা টাইমে, একটা ডে মাগরিবের পরে। তো সে তখন গোসলটা দিল, গোসলটা দেওয়ার পর আল্লাহর রহমতে মোটামুটি সেই প্রবলেমটা সলভ হয়ে গেল, আমার ব্লাডের প্রবলেমটা। এখনো স্টিল আর কি আমাদের বাসাটা আন্ডার প্রসিডিং আছে, এন্ড টু গেট আউট অফ ব্ল্যাক ম্যাজিক, এটা এখনো কিছু প্রসিডিং আমরা ফলো করতেছি। সো আই থিঙ্ক আল্লাহর রহমতে আস্তে আস্তে সব ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে আমাদের বাসা থেকে হয়তো সিকিউর করা যাবে, বাট স্টিল আমাদের বাসায় বিভিন্ন প্যারানরমাল মুভমেন্টস ফিল হয়। সো এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের ঘটনার জন্য। আমি 2015 সালে 4.5 মাস, অর্থাৎ মার্চ থেকে নিয়ে জুলাই মাস পর্যন্ত শরীয়তপুর ছিলাম। শরীয়তপুর, মাদারীপুর আমি গেছি। তো সেখানে যে আমি গেছি, কারো কাছে কোথাও কারো বাসায় খাওয়া দাওয়া করতাম না, এবং কারো কাছ থেকে কোনো পারিশ্রমিক নিতাম না যে আমি জিন ছাড়াইতেছি, আমাকে টাকা পয়সা দিতে হবে, এগুলো করতাম না। আমি ছাড়িয়ে দিতাম, এর বিনিময়ে কোনো কিছু নেওয়া হতো না। আমি নিজের খরচে নিজে চলতে পারতাম। এখানে আমার ঘটনা ছিল, আমি যখন শরীয়তপুর গেছি, আমার যে পকেটের যে টাকাগুলো ছিল, আমি নিজের এই হোটেলগুলোতে খাওয়া দাওয়া করতাম, যেগুলো চা, রুটি, বিস্কিট, শুকনো জিনিস আমি খাবার খেতাম আর কি। তো যখন আমার টাকাটা শেষ হয়ে আসতো, 15 টাকা 20 টাকা আমার পকেটে থাকা হতো, সেই দিনই রাত 12টার পরে আমাকে ডাকা হতো যে মাইনুদ্দিন, তুই ঘরে বসে আছিস কেন, বের হ। তো আমি বের হয়ে আসতাম। তো বের হয়ে আসলে দেখা যেত যে আমি যে জায়গায় থাকতাম, শরীয়তপুরের কারিগর বাড়ি, আর ওই গ্রামের এরকম একজন মুখ চেনার লোকের মতোই উনি আসতো, এসে আমাকে বাঁশবনের ভিতর, নদীর পাড় বাঁশবনের ভিতরে খুব অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে কথা বলার পরে পকেট থেকে আমাকে 200 টাকা 300 টাকা দিয়ে যেত। তো এই টাকাটা যে দিত, 200 টাকা যখন দিত, এই টাকাটা একদিন শেষ হয়ে গেলে, অর্থাৎ 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত আসার কালীনই আবার রাত্রে এসে এই টাকাটা দিয়ে যেত। যতক্ষণ টাকা শেষ না হতো, টাকা উনিও দেখা করতো না, টাকাও দেওয়া হতো না। অর্থাৎ আমি খেয়াল করেছি 3 দিন 4 দিন 2 দিন পর এসে আমাকে দিয়ে যেত। এই জিনিসটা আমি শরীয়তপুরে। এবং এই লোকটা কে, আপনি খোঁজ নিতে যান? আপনি একটা জিনিস বলছিলেন যে এই সমস্ত ক্ষেত্রে সাধারণত খোঁজ নিতে যাওয়াটাও ঠিক না। ঠিক না, রহস্যটা যে কোথায়, কিভাবে আসে, কেন আসে, বা আমি প্রশ্ন করতাম না তাকে যে আপনি আমাকে কেন টাকা দিতেছেন, আপনার বাসা কোথায়, আপনার রুম কোথায়, বা কোন কিছু আমি তাকে প্রশ্ন করতাম না। আমাকে ডাকছে, কথা বললাম, টাকা দিছে,
টাকাটা কোন জায়গায় যেত আরেকবার সবাইকে একটু বলেন। বাসবন, যেমন খুব জঙ্গল, এবং আলাপগুলো কি টাইপের? এবং কথাবার্তা এমনি আমার জিজ্ঞেস করতো যে কেমন দিন যেতেছে, আর আমি তার সাথে বেশি কথা এই জন্য বলতাম না, যেহেতু আমার টাকাটাও খুব প্রয়োজন। আমি মানুষের কাছ থেকে চাবো কেন? আমি সেই ক্ষেত্রে একটু নীরবই থাকতাম, কথাগুলো বাড়াতাম না, যে বেশি কথা বলবো না। যখনই টাকাটা আমার বের করে দিত আমি নিয়ে পকেটে রাখিয়ে দিতাম, যে আমি প্রশ্ন করব নাকি যে কেন আপনি আমার টাকাটা। আপনার দিন চলতে যা লাগতো তাই দিত, হ্যাঁ, বেশি না। আবার সবচেয়ে একটা মজার ঘটনা সেইখানটায়, যখন আমি ঢাকায় আসবো, আমি 4.5 মাস তো ওইখানে ছিলাম, তো ঢাকায় যখন আসবো তো আমি তো কারো কাছ থেকে কোনো টাকা নিতাম না। তো সেই দিন আমার কাছে, আমি ঢাকায় যেদিন আসবো আমার কাছে কোনো টাকা ছিল না, এমন টাকা পরিমাণ ছিল যে আমি ঢাকা আসতে পারবো না। তো একটু ভাবতেছিলাম যে আম্মুকে কল করবো কিনা, যে কিছু বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য, বা আমাদের যে গ্রামে আছি কাজ করছি যাদেরকে, তাদেরকে কিছু বলবো কিনা ভাবতেছিলাম। আপনার যাওয়ার কোনো উপায় নাই। হ্যাঁ, তো আমি ভাবতেছি, তখন বলছি না, আমি যেহেতু আসতে পারছি, যাবার বললো যেতে পারবো, আবার যেহেতু 4.5 মাস এখানে থাকতে পারছি, তো অতএব আমি যদি যাইতে